নূপুরের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে একের পর এক অশ্রুকণা। ব্যথায় কোকিয়ে আছে চোখ মুখ। রুদ্রের হাতের চাপে চোয়াল ভেঙে যাবে মনে হচ্ছে। কোমরে রুদ্রের খামচে ধরে রাখা হাতের বাঁধন আরো দৃঢ় হচ্ছে। নখ গেঁথে যাচ্ছে, বেশ জ্বালা করছে, হয়তো রক্তও বেরিয়েছে। রুদ্র ক্রোধে হিস হিস করছে। ওর তপ্ত নিঃশ্বাসগুলো এসে বাড়ি খাচ্ছে ভীতু নূপুরের চোখে মুখে। আফতাব সাহেবের একমাত্র আদরের মেয়ে নূপুর। তিনি কখনো মেয়ের সাথে উচ্চস্বরে কথা বলেছেন কিনা সন্দেহ। সেই জায়গায় রুদ্রের এহেন গর্জন, রাগ, হুমকি, আঘাত নূপুরকে ব্যথিত করছে। ফুপিয়ে কাঁদছে সে। রুদ্রের বুকের উপর কম্পিত হাত জোড়া রেখে মৃদু ধাক্কা মারছে। বহুত কসরত করে অস্ফুট সুরে আওড়ালো, ছাড়ুন, আমার লাগছে খুব। চোয়ালে চেপে রাখা হাতটা আরো দৃঢ় করল রুদ্র। হিস হিস করে বলল, লাগুক, লাগার জন্যই তো ধরেছি। কান খুলে শুনে রাখ, তুই আমার, শুধুই আমার। তোর সব কিছু ঘিরে শুধু আমি আকবর রুদ্রপ্রতাপ থাকব। আমাদের মাঝে কোনরূপ আগাছা জন্মের আগেই আমি তা গোড়া থেকে উপড়ে ফেলব। আই রিপিট, একদম উপড়ে ফেলব। নূপুরের ফোপানোর মাত্রা বাড়ছে। কান্নায় ভেজা গাল, চোখের পাপড়িতে জমে থাকা অশ্রুকণা, কম্পিত ওষ্ঠ, কুচকানো কপাল সব মিলিয়ে ব্যথিত দেখাচ্ছে তাকে। এইদিকে রুদ্রের রাগ কমছে না, বরং ক্ষণে ক্ষণে যেন বেড়েই চলেছে। ঝাড়ি মেরে নূপুরের চোয়াল থেকে নিজের হাত সরালো রুদ্র। এক হাত দিয়ে চুলে ব্যাকব্রাশ করতে করতে চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানল। চোখ খুলে পুনরায় নূপুরের দিকে দৃষ্টি তাক করল। নূপুর নিজেকে গুটিয়ে রেখেছে। ফোপানোর সাথে সাথে হেঁচকিও যুক্ত হয়েছে এখন। চোয়ালে রুদ্রের আঙুলের ছাপ দৃশ্যমান। অতিরিক্ত কাদার দরুন চোখ ফুলে গেছে, নাক লাল বর্ণ ধারণ করেছে, নিঃশ্বাস নিতে অসুবিধে হচ্ছে। রুদ্র কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। আর এক মুহূর্তও এখানে থাকলে সে নূপুরকে পুনরায় আঘাত করতে পারে, তাই ওকে এইভাবে রেখেই বিনা বাক্যে দরজা খুলে রুম ত্যাগ করে। রুদ্র রুম থেকে বের হতেই নূপুর দরজা লাগিয়ে দিয়েছে। হাতের উল্টো পিঠ দিয়ে পানি মুছে নিল, নাক টেনে খাটের উপর গিয়ে বসল। কোমরে রুদ্রের খামচে ধরে রাখা জায়গাটায় বেশ চলছে। কামিজের নিচে হাত দিয়ে জায়গাটা ছুঁয়ে দিল। চ্যাটচ্যাটে অনুভব হচ্ছে, নিশ্চয়ই রক্ত। নতুন অশ্রুতে নূপুরের চোখ ভরে উঠল। টুপটুপ করে গড়িয়ে পড়ে গাল ভিজিয়ে দিল। এমন কেন করল ওই লোকটা? নূপুর তার কোন পাকা ধানে মই দিয়েছে? শালা বজ্জাত কোথাকার। হেঁচকি তুলতে তুলতে উঠে দাঁড়ালো নূপুর। আলমারি থেকে পাজামা সেট নিয়ে ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নিল। ড্রেসিং টেবিলের ড্রয়ার হাতড়ে অয়েনমেন্ট বের করল। কোমরের দিকটায় জামাটা হালকা উঁচিয়ে ধরে ক্ষতস্থানে লাগিয়ে নিল। অয়েনমেন্টটা রেখে নিজের প্রতিবিম্বর দিকে তাকালো। পুরো মুখ ফুলে ঢোল হয়ে আছে। গোসল নেবার পর চোয়ালের দাগটা একটু কমেছে। পুনরায় মন ভার হয়ে আসছে নূপুরের। ড্রেসিং টেবিল থেকে সরে এসে লাইট অফ করে বিছানায় শরীর এলিয়ে দিল। আপাতত ঘুমই ওকে শান্তি দিতে পারবে। রুদ্র নিচে নেমে আসলো। আফতাব সাহেব আর মুস্তফা সাহেব গল্প করছেন। রাফসানের টিকিটাও দেখা যাচ্ছে। রুদ্র সোফার সামনে এসে ঘোষণা করল, বাবা, আমাকে এখন যেতে হবে। রাকিব কল করেছিল, ইম্পর্টেন্ট একটা বিষয়। মুস্তফা সাহেব হ্যাঁ না কিছু বলার আগেই রুকাইয়া চৌধুরী বিরোধিতা করে উঠলেন। চলে যাবে মানে? আমি এত রান্না করলাম তোমার জন্য, কিচ্ছুটি মুখে না নিয়ে চলে যাবে? না না, সেটা হচ্ছে না। পরে আরেকদিন খাবো, এখন আমাকে যেতে হবে। রাতের খাবার খেয়ে তারপর যেও। দপদপে রাগ গিলে হাসার চেষ্টা করল রুদ্র। অন্য একদিন এসে সকাল দুপুর রাত 3 বেলায় খেয়ে যাব। আজ সত্যিই সময় নেই আন্টি। রুকাইয়া বেগম ফটাফট প্রশ্ন করলেন, আন্টি, নূপুরের পাপাকে তো শ্বশুর আব্বা ডেকেছ,
তো আমার বেলায় আন্টি কেন? মুচকি হাসল রুদ্র, জবাব দিল, জি শাশুড়ি আম্মা, আজকে আমায় প্রস্থানের অনুমতি দিন, খুব শীঘ্রই আবার আসব, তখন না হয় জামাই আদর করবেন। রুদ্র বাধে উপস্থিত সকলেই শব্দ করে হেসে উঠল। রুকাইয়া বেগম ঠোঁটে হাসি রেখা রেখেই বললেন, আচ্ছা বাবা, এবারের জন্য অনুমতি দিলাম, পরের বার কিন্তু কোনো কথাই শুনব না। টিচারের হঠাৎ তলবে সেই দুপুরেই বেরিয়েছিল নিরুপমা। সন্ধ্যায় ফিরে এসেছে। নূপুরের সাথে আর ঘুরতে বের হতে পারেনি বিকেলে। নূপুর ঘরকুনো মেয়ে, সহজে ঘুরতে যাওয়ার কথা বলে না। আজ আগ বাড়িয়ে বলেছিল মানে নিশ্চয়ই ওর খুব যেতে মন চেয়েছিল। ওর সাথে ঘুরতে না যেতে পেরে নিরুপমার কিছুটা খারাপ লেগেছে। কিন্তু তারপরও আজ কলেজের মাঠে যে ঘটনাটা ঘটেছে তাতে রীতিমতো খুশিতে আত্মহারা হয়ে আছে নিরুপমা। লজ্জায় লাল নীল হচ্ছে ক্ষণে ক্ষণে, ঠোঁট জুড়ে লাজুক হাসির বিচরণ। নূপুরের সাথে দেখা করে পেটের কথা উগলে দেওয়ার জন্য বিনা বাক্যে ছুটে গেল ওর বেডরুমের দিকে। দরজা লাগানো দেখে, কয়েকবার নক করল, কিন্তু নূপুর দরজা খুলছে না। নিরুপমা চিন্তিত হল। রুকাইয়া বেগমের কাছে গিয়ে জিজ্ঞেস করে জানতে পেরেছে নূপুরের শরীর ভালো না, তাই খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। বোঝার ভঙ্গিমায় মাথা দোলালো। নিরুপমা পেটে চেপে রাখা দানবীয় খুশির খবরটা নূপুরকে সকালে জানব বলে মনস্থির করল। ডিনার সেরে নিজেও ঘুমিয়ে পড়ল। চৌধুরী বাড়ি থেকে এসে স্টাডি রুমে নিজেকে অফিসিয়াল কাজে ডুবিয়ে রেখেছিল রুদ্র। কিছুক্ষণ আগেই বেডরুমে ফিরে এলো। বেডসাইড টেবিলে ড্রয়ার হাতড়ে একটা সিগারেট আর লাইটার বের করে বারান্দায় গেল। রেলিংয়ে হেলান দিয়ে লম্বা 2 আঙুলের ভাঁজে সিগারেট নিয়ে গোলাপি ওষ্ঠে চেপে ধরল। নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে অনমনা হয়ে পড়ল। নূপুরের কান্নারত লালাভ মুখশ্রীর কথা দৃশ্যপটে ভাসছে। ওর ফোঁপানো শব্দটাও এখনো কানে বাড়ি খাচ্ছে। কি করছে এখনো? ফোন থেকে ফোন বের করে একটি নাম্বারে কল দিল। সময় নিয়ে রিসিভ হলো কলটি। রুদ্র তৎক্ষণাৎ প্রশ্ন করল, ও কি করছে? ওই পাশ থেকে একটি নারী কণ্ঠে জবাব এলো, স্যার, ম্যাম এখন ঘুমাচ্ছেন। খেয়েছে? জি। কল কেটে ল্যাপটপ ওপেন করল রুদ্র। নূপুরের রুমের ফুটেজ বের করল। ড্রিমলাইটের মৃদু আলোতে ভালোমতো বোঝা যাচ্ছে না ওর মুখটা। ভালো করে দেখে শুধু এতটুকু বোঝা গেল যে ও ঘুমাচ্ছে। ওকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ল্যাপটপ বন্ধ করল। তারপর গায়ের টি শার্ট বদলে শার্ট পরে নিল। ওয়ালেট আর কারের চাবি নিয়ে বেরিয়ে গেল নূপুরকে দেখার উদ্দেশ্যে। গল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে সকল দর্শকদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনারা আমাদের মনোবল বাড়াতে পারেন এই ধরনের গল্প আরও তাড়াতাড়ি দেওয়ার জন্য। আর যারা চ্যানেলে নতুন বা ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের বাংলা নভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার জন্য। প্রখর তপ্ত রবির কিরণ মাথায় নিয়ে বাড়ি ফিরছে নূপুর আর নিরুপমা। সকালে পাকনামি করে ড্রাইভারকে কলেজ আসতে নিষেধ করেছিল নূপুর। এখন হাড়ে হাড়ে তা পস্তাচ্ছে। ব্যাগ থেকে টিস্যু বের করে ঘাম মুছল নূপুর। পাশে নিরুপমা হাতের পাতা ওপর নিচ নেজে বাতাস করার প্রয়াস করছে। দুইজনের কদমই টলমলে। আরও 2-1 কদম দেওয়ার পর আকস্মাত একটা ধবধবে সাদা গাড়ি এসে থামল ওদের সামনে। নিরুপমা নূপুর দুইজনই হকচকিয়ে ওঠে। নিরুপমা বুকের উপর হাত দিয়ে নিঃশ্বাস স্বাভাবিক করার প্রয়াস চালায়। ওদের দ্বিতীয় দফা অবাক করে দিয়ে গাড়ি থেকে বের হয় আদিত্য হাওলাদার, ওরফে নিরুপমার প্রেমিক পুরুষ। 6 ফিট লম্বা সুদর্শন যুবকটিকে চেনামাত্রই নিরুপমা লাজুক হাসে। চোখের উপর থেকে রোদ চশমা হাঁটিয়ে আদিত্য এগিয়ে আসে। নিরুপমার বাম গালে হাত রেখে চিন্তিত সুরে আওড়ায়, ও গড, নিরু বেবি, এই গরমে তুমি হাঁটছ কেন? গাড়ি কেন নিয়ে আসনি? নিরুপমা নূপুরের দিকে অগ্নির দৃষ্টি তাক করে বলল, এই যে, এই মহারানীকে জিজ্ঞেস করো, পুই পুই করে বলেছিলাম গাড়ি নিয়ে চল। কে শোনে কার কথা?
চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়া চোরের মতো কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে নূপুর। আদিত্য তাকালো নূপুরের দিকে, একগাল মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, হাই নূপুর, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। এই গরমে কেউ গাড়ি ছাড়া বের হয়? জানোই তো এই পাশটা এমনিতেও অটোরিকশা খুবই কম চলে। আর এই ভুল করো না, কেমন? ঘাড় কাত করে সম্মতি জানালেন নূপুর। গাড়ির দরজা খুলে আদিত্য নূপুর এবং নিরুপমার উদ্দেশ্যে বলল, এখন আসো, তোমরা গাড়িতে বসে পড়ো, আমি ড্রপ করে দিচ্ছি। তাড়াতাড়ি উঠে বস, কোনো কথা আমি শুভ না। আদিত্যের আদেশ অমান্য করতে পারল না নূপুর এবং নিরুপমা। দুইজনই গাড়ির পেছন সিটে উঠে বসল। আদিত্য পানি কেনার জন্য পাশের একটা দোকানে গেল। দোকানদারকে ঠান্ডা পানি দেওয়ার কথা বলে ফোন বের করে একটি কাঙ্ক্ষিত নাম্বারে ফোন করল। হ্যালো ভাই, তুমি চিন্তা করো না, আমি নিরুপমার ভাবিকে বাসায় পৌঁছে দিচ্ছি। ওপাশ থেকে একটা গম্ভীর আওয়াজ ভেসে এলো, ওকে, সাবধানে যা। জি ভাই। ঠান্ডা পানি হাতে ফিরে আসলো আদিত্য। ওদেরকে পানি খেতে দিয়ে ড্রাইভিং সিটে উঠে বসল। দক্ষ হতে ড্রাইভিং করে ছুটল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। নিরুপমা আর নূপুরের হাজারো পীড়াপিড়ির পরেও বাড়ি ঢুকতে রাজি হয়নি আদিত্য। শুধু বলেছে অন্য একদিন সময় করে এসে ঘুরে যাবে, আজ নাকি তার গুরুত্বপূর্ণ একটি কাজ আছে। আদিত্যকে বিদায় দিয়ে বাড়িতে প্রবেশ করল নিরুপমা আর নূপুর। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সারল দুজন। নূপুরের রুমে এসে ধপাস করে বসল নিরুপমা। নূপুর পাশেই কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে। ভেজা চুল থেকে টুপটাপ পানি পড়ে বালিশ ভিজে যাচ্ছে। সেই দিকে অবশ্য খেয়াল নেই নূপুরের, সে এখন বড় বড় হাই দিচ্ছে। বাঙালির বহু প্রচলিত ভাত ঘুমের অভ্যেস আছে নূপুরের। প্রতিদিন দুপুরে খাওয়া দাওয়ার পর সে আধা ঘন্টার জন্য হলেও ঘুমাবে, আর সেটাই এখন করছে। ধীরে ধীরে তলিয়ে গেছে ঘুমের দেশে। নিরুপমা অবশ্য তাজা, ঘুমের লেশ মাত্র নেই তার চোখে। সে আদিত্যের সাথে প্রেমালাপে ব্যস্ত। হঠাৎ নূপুরের ফোনে মেসেজের টুংটাং শব্দ এলে, একবার, দুইবার, বহুবার। নিরুপমার ভ্রুদয় কুঁচকে এলো। এত মেসেজ কে করছে? নিরুপমা হাত বাড়িয়ে ফোনটা মুঠো ভর্তি করে। পাসওয়ার্ড ওর জানা আছে। লক খুলে মেসেজ অপশনে গিয়েই চোখ চড়ক গাছ। এটা তো রাফসান ভাইয়ার নাম্বার। মেসেজ হিস্ট্রিতে দেখা যাচ্ছে তার প্রাণপ্রিয় ভাইয়া নূপুরকে বেবি বলে সম্বোধন করছে, আর নূপুর গালাগালি করেছে। যেমন রাফসান লিখেছে, মিস ইউ বেবি, তো নূপুর উত্তরে লিখেছে, তো কোন জন্মের বেবি লাগি আমি? কে তুই, শালা হারামি? মেয়েদের নাম্বার পেলেই করিজা নিস্পিচ করে, কই পেলি আমার নাম্বার? এই রকম বহু মেসেজ। রিসেন্ট টেক্সট হিস্ট্রিতে দেখা গেল নূপুর কোনো রিপ্লাই করেনি। ওর মহামান্য বড় ভাইয়াই বেহায়ার মতো মেসেজ করে গেছে, আর নীরবে হজম করে গেছে নূপুরের উপেক্ষা। নিরুপমার মাথা ভোঁ ভোঁ করছে। এইসব কি? ওর ভাইয়া কি নূপুরকে পছন্দ করে? কবে থেকে করে? নিরুপমা শিওর নূপুরও জানে না, তাই তো ভাইয়া নিজের নাম পরিচয় গোপন রেখে নূপুরকে এইভাবে মেসেজ দিয়েছে। কিন্তু নিরুপমা খুশিও হতে পারল না। ও জানে নূপুর রাফসান ভাইয়াকে শুধুই ভাইয়ের নজরে দেখে। তাহলে রাফসান ভাইয়া কি করবে এবার? নিরুপমা নিরুত্তর। ও জানে না কি করবে, তবে আপাতত নূপুরকে কিছু বলবে না। সময় হলে দেখা যাবে কি হয়। রেজওয়ান শেখের হঠাৎ তলবে নিরুপমাকে রেখেই শেখবাড়ি ফিরে যায় রাফসান। গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করে। আলোচনা শেষে রাফসান উঠে যায় না, সেখানেই ঠাই বসে রয়। রাফসানকে বসে থাকতে দেখে রেজওয়ান শেখ প্রশ্ন করেন, কিছু বলবি? বল। রাফসান কিছুটা ইতস্তত করে, সময় নিয়ে জবাব দেয়, আমি নূপুরকে ভালোবাসি বাবা, ওকেই বিয়ে করতে চাই। রেজওয়ান শেখ অবাক হলেন, তার থেকেও বেশি খুশি হলেন। উৎফুল্লর কণ্ঠে বললেন, বাহ, এটা তো ভালো খবর। এই জন্যে এতদিন বিয়ের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছিলি? পাগল ছেলে, আগে বললেই তো হতো। যাই হোক,
আমি রোকাইয়ার আফতাব ভাইয়ের সাথে শীঘ্রই দেখা করে এই ব্যাপারে কথা বলবো। রাফসান মুচকি হাসল। রেজওয়ান শেখ স্ত্রীর নিকট ছুটলেন এই দারুণ খবরটা দেওয়ার জন্য। সোফায় গা এলিয়ে রাফসান আনমনে কিছু ভেবে মিটিমিটি হাসে, বিড়বিড় করে, খুব শীঘ্রই তোমাকে আমার করে নেব নূপুর। নূপুর আর নিরুপমা বাগানে হাঁটছে। এখন পরন্ত বিকেল, একটু পরই সন্ধ্যা নামবে। সূর্যে ডুবতে শুরু করেছে। আকাশে হুটোপুটি করা টুকরো টুকরো মেঘগুলো লালচে বর্ণ ধারণ করেছে। চারিদিকে বইছে শরতের হাওয়া। নিরুপমা তখন থেকে পক পক করে যাচ্ছে। মূলত ও নূপুরকে চাকরির জন্য রাজি করাচ্ছে। ওর মতে ও এবং নূপুর দুইজনই একসাথে চাকরি করবে। নিরুপমার কাছে একা একা থাকতে ভালো লাগে না। চাকরির সময় নূপুর যদি পাশে থাকে তাহলে খুব সহজেই সময়টা পার করে দিতে পারবে। আফটার অল নিরুপমা তো চাকরিটা শখে করবে না, শুধুমাত্র বাবাকে দেখানোর জন্যই করবে। অনেক তেল মারার পর, শব্দ খরচের পর অবশেষে নূপুর রাজি হয়। তারপরেও নূপুরের মনটা খচখচ করছে। দেনামোনা করেও নিরুপমাকে শুধায়, কিন্তু আমরা গোপনে ইন্টারভিউ দেওয়ার পর চাকরি পেলে বাবা আর মামু কি রাজি হবে? করতে দেবে চাকরি? নিরুপমা হাতটাকে মাছি তাড়ানোর মতো করেই নাড়ালো। মুখে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আরে হবে হবে, কেন হবে না? আলবৎ রাজি হবে। তাদের মেয়েরা জীবনের প্রথম চাকরিতে চান্স পাবে, আর তারা রাজি হবে না? ওই সব তুই ভাবিস না, আমি ম্যানেজ করে নেব। নূপুর হতাশাভর্তি নয়নে তাকালো নিরুপমার দিকে, মিনমিন করে বলল, দেখা যাক, কিন্তু আমার কেমন কেমন যেন লাগছে। কেমন কেমন লাগালেই কেমন কেমন লাগবে, কিচ্ছু লাগানোর দরকার নেই। তুই শুধু চুপচাপ আমার সাথে ইন্টারভিউ দিবি, ব্যাস। আর কোনরূপ ভূমিকায় গেল না নূপুর, চুপচাপ নিরুপমার সাথে হাঁটতে থাকল। নূপুর চাকরির ব্যাপারে চিন্তা করছে, আর নিরুপমা ননস্টপ বকবক করে যাচ্ছে। এইদিকে ওদের এই পরিকল্পনা আড়ালে থেকে রুদ্রের পাঠানো মহিলাটি শুনে ফেলেছে। একটা সেফ জায়গায় গিয়ে তৎক্ষণাৎ রুদ্রকে ফোন করে সবটা জানায়। এইসব শুনে প্রথমে রুদ্র সিদ্ধান্ত নেয় অনুপুরও কিছুতেই কোনো চাকরি করতে দেবে না, কিন্তু পরক্ষণে ওর কুটিল মস্তিষ্কে একটা শয়তানি বুদ্ধি হানা দেয়। চাকরি করতে চায়, করবে, কোনো ব্যাপার না। রুদ্র নষ্টদ্বয় দখল করে বক্র হাসি, আনমনে সে আওড়ায়, গুড জব বেবি, ইউ আর মেকিং ইট ইজি ফর মি। আফতাব সাহেব বড়ই ব্যস্ত। আজকাল বাড়ি ফিরতেও দেরি হয়, 6-7টা বেজে যায়। এই তো এই মাসেও অনেকগুলো মিটিং, ডিল, পেন্ডিং মিটিং, বিজনেস ট্রিপ, আরও কত কিছু আছে। সব সামলে হিমশিম খেতে হয়। ভদ্রলোক এখন চায়ের কাপে চুমুক বসাচ্ছেন আর কিবোর্ড চেপে মনিটরে কিছু একটা দেখছেন। তার দৃঢ় মনোযোগ ভাঙল দরজার কড়াঘাতে। পরপর সেক্রেটারি মকবুলের আওয়াজ ভেসে এলো, স্যার আসবো? চায়ের কাপটা নামিয়ে রাখলেন আফতাব সাহেব, তারপর গলা ছেড়ে বললেন, আয়। মকবুলকে ভেতরে ঢুকতে দেখেই আফতাব সাহেব প্রশ্ন করলেন, কিরে মকবুল, তোকে না আমি 1 সপ্তাহের জন্য ছুটি দিয়েছিলাম? মকবুল ঝকঝকা দাঁত দেখিয়ে হাসল, জি স্যার, কিন্তু আম্মা সুস্থ হয়ে গেছেন, আগের থেকে অনেক ভালো আছেন, তাই ভাবলাম শুধু শুধু ছুটি কাটিয়ে লাভ নেই, এর থেকে ভালো অফিসেই যাই। যাক যাক, আলহামদুলিল্লাহ। কোনো সাহায্য লাগলে বলবি, আমি তোর বাপের বয়সী, বুঝলি? তাই টাকা পয়সার বা যে কোনো ব্যাপারে সমস্যা হলে নিঃসংকোচে বলবি। বসের অমায়িক দয়ালু ব্যবহারে কলিজা জুড়িয়ে গেল মকবুলের। সম্মান আর ভক্তিতে মাথা নিচু হয়ে এলো, জি স্যার। পরক্ষণে যে কাজে এসছেটা মনে পড়ায় মাথা তুলে বলল, স্যার, রেজওয়ান শেখ নামক একজন ব্যক্তি এসছেন। উনি নাকি আপনার আত্মীয় হন, আপনার সাথে এই মুহূর্তে আর্জেন্টলি দেখা করতে চাচ্ছেন। আফতাব সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। অফিসে কেন আর্জেন্টলি দেখা করছে? বাড়িতে গেলেই তো পারত। এখানে নিয়ে আয় ওনাকে। মকবুল চলে গেল। 5 মিনিটের মাথায় রেজওয়ান সাহেবকে সাথে নিয়ে ফিরে এলো। আফতাব সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এগিয়ে গিয়ে রেজওয়ান সাহেবকে
সালাম জানিয়ে কুশলাদি বিনিময় করতে করতে পাশাপাশি সোফায় বসলেন। আফতাব সাহেব মকবুলকে চা নাস্তা ব্যবস্থা করার হুকুম করলেন। হুকুম পালনে মকবুল ছুটল বাহিরে। এখন কক্ষে শুধু আফতাব সাহেব আর রিজওয়ান সাহেবের অস্তিত্ব বিদ্যমান। রিজওয়ান সাহেব মন মনে কথা গুছিয়ে নিলেন। ঠোঁটের দুই প্রান্ত প্রশস্ত করে বললেন, আফতাব ভাই, আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। বলতে পারেন একটা হীরকখণ্ড চাইতে এসেছি। আফতাব সাহেবের মুখে প্রশ্নের ছাপ। ভদ্রলোক ঠিক বুঝে উঠতে পারলেন না। মাপ করবেন ভাইজান, ঠিক বুঝলাম না। আপনার একমাত্র মেয়ের হাত চাইতে এসেছি, রাফসানের জন্য। আফতাব সাহেব হতভম্ব বাকরুদ্ধ বনে গেলেন। মেয়ের হাত চাইতে এসেছে মানে কি? তার মেয়ের হাত তো সে কবে আরেকজনের সাথে বেঁধে দিয়েছে। মেয়েটা তো তার কাছে এখন আমানত স্বরূপ আছে। অবশ্য রেজওয়ান সাহেবেরও দোষ নেই, এই ব্যাপারটা তো তাদের বলাই হয়নি। আফতাব সাহেবের মৌনতা দেখে রেজওয়ান সাহেব পুনরায় বলতে শুরু করলেন, দেখুন আফতাব ভাই, নূপুর মাম্মনিকে আমরা সেই ছোট্ট থেকে চিনি। মাশাল্লাহ, ওর মতো মেয়ে আজকাল বিরল। আর রাফসানের কথা কী বা বলবো, ওকে তো আপনারা বেশ ভালো করেই চিনেন। আপনাদের হাতের নিচেই মানুষ হয়েছে। ছেলে মেয়ে দুটোই আমাদের, ওদের চার হাত এক করে দিলে উত্তম হয়। কি বলেন? আফতাব সাহেব আমতা আমতা করছেন। ভদ্রলোক কল্পনাও করেননি কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন হবেন। রেজওয়ান সাহেব পুনরায় বলতে আরম্ভ করলেন, এখনই তাড়াহুড়োর কিছু নেই। আপনি না হয় আগে নূপুর মামনির সাথে কথা বলুন, তারপর আমাদের জানান। আফতাব সাহেব তার মৌনতা ভেঙে সাবলীল ভাষায় ভদ্রতা বজায় রেখে বলতে শুরু করলেন, ভাই সাহেব, আমার মেয়ে অনেক লক্ষ্মী আর বাবা ভক্ত। আমি যদি একবার ওকে কোনো জিনিস নিষেধ করি তো ও সেটাকে নিজের জন্য হারাম মনে করে। আমার সিদ্ধান্তে আমার মেয়ে শতভাগ সহমত পোষণ করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আসলে সমস্যা অন্যদিকে। আফতাব সাহেবের প্রথম কথাগুলো শুনতে শুনতে রেজওয়ান সাহেব হাসি মুখে থাকলেও শেষের কথায় কিছুটা নড়ে চড়ে বসলেন। ঠোঁটে এখনও হালকা হাসির বিচরণ রেখেই প্রশ্ন করলেন, কি সমস্যা, খুলে বলুন। আরও বেশ কিছুদিন আগেই আমি নূপুরের বিয়ে ঠিকঠাক করে ফেলেছি। আসলে এই বিষয়টা এখনও গোপন আছে, নূপুরও নিজে জানে না। গোপন রাখার কারণটা আসলে আমি চাই না যে কোনোভাবেই ওর পড়াশোনায় ব্যাঘাত ঘটুক। নূপুরের এইচএসসি পরীক্ষা শেষ হলেই ধুমধাম করে এনগেজমেন্ট করব, তারপর দিনক্ষণ ঠিক করে বিয়ের ডেট ঠিক করব। একটু থেমে ভদ্রলোক আফসোসের স্বরে পুনরায় বললেন, রাফসান বাবা নিঃসন্দেহে সুপাত্র, নূপুরের জন্যও পারফেক্ট হতো। কিন্তু আপনি আগে কেন বলেননি যে আমার মেয়েকে পুত্রবধূ রূপে চান? আগে বললে তো আর আমি অন্য জায়গায় কথা দিয়ে পাকাপাকি করতাম না। রেজওয়ান সাহেবের মুখশ্রী জুড়ে কালো মেঘের পারদ জমল যেন। মুখের মিষ্টি হাসিটা অল্প মিলিয়ে গেল। তার হতচ্ছাড়া ছেলেটা তো গতকালই জানালো যে সে নূপুরকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়। আরও 1 মাস আগে বললে কি হতো, খসে পড়ে যেত কিছু। এত করে জিজ্ঞাসা করলো পছন্দের কেউ আছে কিনা, কিন্তু ছেলেটা পাত্তাই দিল না। তার অতি চতুর ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার, শ্রেষ্ঠ হিসেবে জাহির করার চক্করে সব গেল। যার জন্য এত সব করছে সেই আর রইল না, অন্য কারো হয়ে গেল। এখন বাসায় গিয়ে ছেলেকে বলবে, আরও সময় নষ্ট করো নিজের সক্ষমতা প্রমাণ করতে, পাছে তোমার আমও গেল ছালাও গেল। বেশ হয়েছে গধর্ব। রেজওয়ান সাহেব নিজেকে স্বাভাবিক করে গলা খাঁকি দিলেন। মিলিয়ে যাওয়া মিষ্টি হাসিটা পুনরায় ঠোঁটের কোণে টেনে এনে বললেন, ব্যাপার না আফতাব ভাই, মেয়েটা সুখী হলেই হলো। রাফসানের ভাগ্যে ছিল না আমাদের মেয়েটা। তা কার সাথে ঠিক করলেন বিয়েটা? আফতাব সাহেব অল্প হেসে বললেন, আকবর রুদ্রপ্রতাপের সাথে। কেটে গেছে একটা সপ্তাহ। নিরুপমা শেখ বাড়ি ফিরে গেছে আরও 5-6 দিন আগেই। এই কয়েকদিনে দুজন মিলে গোপনে বেশ কয়েকটা ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করেছে। বেশিরভাগ ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেছে, কেননা কর্তৃপক্ষ অ্যাটলাস্ট এইচএসসি পাস এমপ্লয়ি নিবে, এর নিচে হলে নয়। একটাতে নূপুর পেন্ডিংয়ে আছে। নিরুপমার অবশ্য বেশ ছোটখাটো চাকরি কনফার্ম হয়ে গিয়েছিল, কিন্তু ও জয়েন করেনি, কারণ নূপুর এই কোম্পানিতে চাকরি পায়নি, ক্যান্সেল হয়েছে। আলাদা আলাদা চাকরি করার প্রশ্নই ওঠে না।
দরকার হলে ওরা পুরো বাংলাদেশ চষে ফেলবে চাকরির ইন্টারভিউ দিয়ে দিয়ে। একটা না একটা জায়গায় গিয়ে তো ঠিকই দুজন টিকে যাবে। নর্মাল কোনো রকম একটা চাকরি পেলেই হবে। 1 মাস চাকরি করে বেতন নিয়ে বাবার হাতে ঠুসে দিবে নিরুপমা, তারপর চাকরির গুষ্টি তুলে মাল লাথি মেরে দূর করে দিবে। নূপুর অবশ্য এখনো অতশত ভেবে দেখেনি, ও এখনও চিন্তায় আছে আদৌ চাকরিটা পাবে নাকি না। নূপুরের এইসব হিবিজিবি চিন্তার মাঝে ফোনের টুংটাং শব্দ ভেসে এলো। মেসেজ এসেছে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে পেজ অপশনে গিয়ে দেখল সেই অচেনা অসভ্য লোকটা আবার উল্টাপাল্টা মেসেজ দিচ্ছে। নূপুরের ভীষণ রাগ হলো। এই 7 সকালেই শুরু করে দিয়েছে। রাগে গজগজ করতে করতে নূপুর নম্বরটাকে ব্লক লিস্টে ফেলে ক্ষান্ত হলো। এইসব ব্যাপার আবার নূপুর আফতাব সাহেবকে জানানোর প্রয়োজন মনে করে না। হবে কোনো দাদুর বয়সী চরিত্রহীন আঙ্কেল, একটা মেয়ের নাম্বার পেয়েছে, গুতাগুতি শুরু। কয়েকটা ভয়ানক গালি দিয়ে শান্ত হলো নূপুর। তারপর দরজা খুলে বেরিয়ে এলো। সোজা ডাইনিং টেবিলে গিয়ে নাশতা করে নিল। নাশতা শেষে রুমে ফিরে আসলো। কলেজের ড্রেস গায়ে জড়ালো। কোমর ছুঁই ছুঁই চুল 2 ভাগ করে 2 পাশে 2টো সুস্বাস্থ্যবান বেনি করে নিল। ব্যাগটা আগেই গোছানো ছিল, তারপরও একবার চেক করে নিল। কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছুটল নিচে গাড়ি উদ্দেশ্যে। রুদ্র শাওয়ার নিয়ে লাঞ্চ করেছে কিছুক্ষণ আগে। এখন বিকাল 4টা বাজে। আজ পুরোটা দিন ব্যস্ততায় কেটে গেছে। বেশ ক্লান্ত লাগছে। এত ব্যস্ততার মাঝেও নূপুরের টাইম টু টাইম খবর রেখেছে রুদ্র। রুদ্রের মতো প্রেমিক পুরুষ থাকতেও তার পাখিটা চাকরির জন্য দৌড়াদৌড়ি করছে, ভাবলেই রাগ হয় রুদ্রের। কিন্তু এত সহজে নিজের চালটা চালা যাবে না। নূপুর ইনোসেন্ট হলো, নিরুপমা বেশ চালাক চতুর একটা মেয়ে। এত সহজে ওরা চাকরি পেয়ে গেলে নিরুপমা ঠিকই সন্দেহ করবে। তাই তো এই 1 সপ্তাহ অপেক্ষা করেছে রুদ্র। এইবার আস্তে ধীরে নিজের চাল চালবে সে। ভাবতে ভাবতে বেডসাইড টেবিল থেকে ফোনটা তুলে নিয়ে কল লাগালো। রিসিভ হতেই গার্ড গলগল করে নূপুরের আপডেট দিতে শুরু করলে। বস, ম্যাম এখন ক্যান্টিনে বসে জুস খাচ্ছেন আর নিরুপমা ম্যামের অপেক্ষায় আছেন। রুদ্রের কপালে ভাঁজ পড়ল। জুস খাচ্ছে? দুপুরে লাঞ্চ করেনি, খালি পেটে জুস খাচ্ছে? এই পিচ্চিটা কি জানে না খালি পেটে এসব গিললে শরীর খারাপ হয়? রুদ্র রাশভারী আওয়াজে আদেশ ছুড়ল, ক্যান্টিন থেকে ভালো কিছু কিনে নিয়ে যাও আমার পাখির জন্য। ও যেন খালি পেটে না থাকে। জি বস। ফোন কেটে দিল রুদ্র। পরপর আবার সশব্দে রিং হলো। কলার আইডি দেখে নিল রুদ্র, তারপর রিসিভ করল। ও পাশের ব্যক্তির প্রথম বাক্যদয় শুনে মেজাজ বিগড়ালো, পরের কথাগুলো সুখ বয়ে আনল যেন। রুদ্রের ঠোঁটের কোণে ক্রূঢ় হাসি ভিড় করল। ফোনটা কেটে কিছুটা শব্দ করে হাসল, তুচ্ছ তাচ্ছিল্য করে আওড়ালো, স্যাড ফর ইউ রাফসান। নূপুর জুসে 3য় চুমুক দেওয়ার আগেই ওর সামনে একটা প্যাকেট রাখল কেউ। মাথা তুলে দেখল একজন 8 সাপ লম্বা চওড়া যুবক দাঁড়িয়ে। নূপুর আরেকবার প্যাকেটের দিকে তাকালো, তারপর প্রশ্নবাচক চহনি নিক্ষেপ করলে লোকটার দিকে। লোকটা যেন রোবট, গল গল করে বলল, ম্যাম, এটা আদিত্য স্যার পাঠিয়েছেন আপনার জন্য। আঙুল দিয়ে ইশারা করে একটা টেবিল দেখে লোকটা আবার বলল, ওই যে ওইখানে আছেন স্যার, আর নিরুপমা ম্যাম। স্যার বলেছেন সবটা শেষ করতে, নইলে তিনি আপনাদের এখান থেকে নড়তে দিবেন না। নূপুর ভ্রু উঁচিয়ে তাকালো ওই টেবিলের দিকে। এই তো আদিত্য ভাই আর নিরুপমা। নিরুপমার পিঠের সাইড ফিরানো নূপুরের দিকে। আদিত্য ভাই নূপুরের দিকে তাকিয়ে মৃদু হেসে খেতে ইশারা করল। নূপুর আর কথা বাড়ালো না, খেতে শুরু করল নূপুর। প্রায় আধ ঘন্টা পরে ওদের একটা ইন্টারভিউ আছে। কে জানে কি হবে। নূপুর খানিকটা চিন্তিত ইন্টারভিউটা নিয়ে। ল্যাপটপে নূপুরের নার্ভাস মুখাবয়ব দেখে ঠোঁট কামড়ে হাসছে রুদ্র। মেয়েটা স্থির হয়ে বসতে পারছে না, তরতর করছে। কিছুক্ষণ পায়চারি করছে, কিছুক্ষণ বসছে, চোখে মুখে চিন্তার ছাপ। এই মেয়ে এত কেন চিন্তা করছে? রুদ্রপ্রতাপ থাকতে তাঁর আদর চিন্তায় থাকবে, এটা কিছুতেই মানতে পারবে না রুদ্র। নূপুরের কান্না, ভয়, নার্ভাসনেস, হাসি, লজ্জা সবকিছু হবে রুদ্রকে ঘিরে। বাকি সবকিছু গোল্লায় যাক। ভাবতে ভাবতে একটি নাম্বার ডায়াল করল রুদ্র। রিসিভ হতে গমগমে আওয়াজে বলল, আই ওয়ান্ট হার টু বি টেনশন ফ্রি। ওকে বস। কল কেটে পুনরায় একটি নাম্বারে ডায়াল করল রুদ্র। 2-3 রিং হতেই কলটি রিসিভ হল। ওপাশ থেকে একটি পুরুষ কণ্ঠ শোনা গেল,
হ্যালো স্যার, এভরিথিং ইজ রেডি? ইয়েস স্যার। এই ইয়েস স্যারটা যেন ইয়েস স্যারই থাকে। ইফ মাই লেডি ফিলস আনকমফোর্টেবল বা যদি ওর কোনো সমস্যা হয় তাহলে তার পরিণাম কিন্তু ভয়াবহ হবে। মাইন্ডেড? জি স্যার, সব কিছু ঠিকঠাক হবে। ফোন কেটে পুনরায় ল্যাপটপে মনোযোগ দিল রুদ্র। অনমনী বলল, আমি থাকতে কিসের টেনশন বেবি? নূপুর ছটফট করছে। বর্তমানে নিরুপমা ইন্টারভিউ দিতে গিয়েছে, আর নিরুপমা ইন্টারভিউ দিয়ে বের হলেই নূপুরের পালা। বিষয়টা ভাবতেই তরতর করছে মেয়েটা। আদিত্য এসেছিল ওদের সাথে। হঠাৎ একটা ফোন আসায় একটু সাইডে গিয়ে দাঁড়িয়েছিল। ফোনের কথা শেষ করে নূপুরের কাছে ফিরে যাবে, তখনই রুদ্রের একজন গার্ড এসে পথ আগলে দাঁড়ালো। বলল, স্যার, বস বলেছেন ম্যাডাম টেনশন করছেন খুব, ওনাকে টেনশন ফ্রি কমফোর্টেবল করতে। নূপুরের দিকে একপল চাইল আদিত্য। ওই তো দেখা যাচ্ছে মেয়েটার বেহুদা ছটফটানি। তপ্ত একটা শ্বাস ফেলল আদিত্য। নূপুর অল্পতেই নার্ভাস হয়ে যায়, আর নূপুরের ভাগ্যে থাকা সুপুরুষটি সর্বদা নির্বিকার। দুনিয়া উল্টে গেলেও তার যায় আসে না। দুজন কপতি যেন মুদ্রার এপিটোপিট। দৃষ্টি ঘুরিয়ে গার্ডটির দিকে তাকালো আদিত্য। প্রশ্ন করল, ভাই, আমাকে ফোন দিলেই তো পারত, আপনাকে কেন পাঠালো? গার্ডটি ফটাফট উত্তর দিল, আপনার ফোন বিজি ছিল স্যার। ওকে, ইউ মে গো, আমি দেখছি ব্যাপারটা। মাথা দুলিয়ে গার্ডটি প্রস্থান করল। ফোন পকেটে ঢুকিয়ে আদিত্য হাঁটা দিল নূপুরের দিকে। ওর পাশের খালি সিটে বসে বলল, কি হয়েছে নূপুর? দাঁত দিয়ে নখ কাটতে কাটতে জবাব দিল, ওই আর কি, তেমন কিছু না। টেনশন হচ্ছে? একটু একটু নাকি অনেক? আদিত্যর দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করল নূপুর। মলিন কণ্ঠ মিনমিন করল, এটা 7ম ট্রাই হবে আদি ভাইয়া, এইবারও যদি রিজেক্ট হই, এত রিজেকশন নিতে পারবো না। আদিত্য মুচকি হেসে জবাব দিল, এত কিসের চিন্তা নূপুর? নিরুপমা ইন্টারভিউ দিতে গেছে 5 মিনিট হবে। এডুকেশনাল স্ট্যাটাস দেখে ক্যান্সেল করার হলে এতক্ষণে নিরুপমা বেরিয়ে আসতো। এখনও যখন বেরিয়ে আসেনি, তার মানে নিশ্চয়ই ওর ইন্টারভিউ নেওয়া হচ্ছে। নিরুপমা আর তুমি সেম ইয়ার, সেম সাবজেক্ট। ওর ইন্টারভিউ নিলে তোমার ইন্টারভিউ নিশ্চয়ই নিবে। একটা ফাঁকা ঢোক গেলে নূপুর উত্তর করল, আমি যদি ইন্টারভিউ দিয়ে রিজেক্ট হই তখন? আগে ইন্টারভিউ দাও, তারপর ভাববে। রিজেক্ট খেলে কি হবে? আমরা অন্য জায়গায় ট্রাই করব। কোম্পানির অভাব পড়েছে নাকি? তুমি এইভাবে টেনশনে থাকলে, নার্ভাস হলে ইন্টারভিউ তো ভালো মতো দিতে পারবে না। আদিত্যর কথায় মাথা দোলালো নূপুর। অষ্টাদশী কিছুটা শান্ত হলো এবার। আদিত্য কোথা থেকে যেন 1 প্যাকেট জিলিপি এনেছে ওর জন্য। আপাতত দিন দুনিয়ার সব অযাচিত চিন্তাভাবনা বিসর্জন দিয়ে জিলিপিতেই মনোনিবেশ করল সে। ওর জিলিপি খাওয়া শেষ হতে হতেই নিরুপমা হাসি মুখে অফিস রুম ত্যাগ করে বেরিয়ে এলো। বেশ ভালোই ইন্টারভিউ দিয়েছে সে, খানিকটা নিশ্চিত চাকরি হয়ে যাবে। নিরুপমার কথাবার্তা শুনে এবার আরও একটু চিন্তামুক্ত হলো নূপুর। হাত মুখ পরিষ্কার করে একজন দপ্তরির পিছু পিছু হেঁটে দরজা ঠেলে অফিস রুমে প্রবেশ করল। সালাম দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে রইল। নূপুরের সামনে 2জন ব্যক্তি বসা। দুজনই মধ্যবয়সী, তফাৎ শুধু একজন হ্যাংলা পাতলা আর একজন মোটা তাজা। যেন টিভি চ্যানেল ভেদ করে মোটু পাটলু বেরিয়ে এসেছে নূপুরের ইন্টারভিউ নিতে। নূপুরের সালামের জবাব দিল 2জনই। তারপর হ্যাংলা দেখতে লোকটি বলল, প্লিজ হ্যাভ এ সিট মিস চৌধুরী। ইয়েস স্যার। চেয়ার টেনে বসল নূপুর। লোকটি পুনরায় বলল, ফার্স্ট অফ অল, আমি হেমন্ত। ইউ ক্যান কল মি মিস্টার হেমন্ত। অতঃপর মোটাসোটা লোকটার দিকে ইশারা করে বলল, অ্যান্ড হি ইজ মিস্টার শরীফ। নূপুর মিষ্টি করে হাসল। নাইস টু মিট ইউ স্যার, আমি নূপুর চৌধুরী। মিস্টার শরীফ মাথা দুলিয়ে প্রশ্ন করলেন, আপনার এডুকেশনাল স্ট্যাটাস? এবার ইন্টার দেব। লোকটি বুঝা নেয় মাথা দোলালো। এবার হেমন্ত একটু উদ্ভট প্রশ্ন করে বসলেন, আইসি, আপনার বাবাকে আমরা দুজনেই খুব ভালোভাবে চিনি। অসাধারণ মানুষ তিনি। বাই দ্য ওয়ে, লাঞ্চ তো নিশ্চয়ই করে ফেলেছেন, তো সন্ধ্যায় নাস্তা করেছেন?
এহেন প্রশ্নে আহাম্মক বনে গেল নূপুর। কিছুক্ষণ থ মেরে বসে থাকলো। তারপর দ্রুততার সাথে নিজেকে সামলে নূপুর জবাব করল, নো স্যার, এই তো ইন্টারভিউ শেষ করেই কফি শপের দিকে যাব। লোক দুটো যেন এতটাই উতলা হয়ে গেল। আরে খালি পেটে কেউ ইন্টারভিউ বা এক্সাম দিতে আসে নাকি? বলুন, কি খাবেন, চা নাকি কফি? অবাকের চূড়ান্ত সীমানায় গিয়ে দাঁড়ালো নূপুর। এতটাই অবাক হলো যে কোনো প্রকার রিয়াকশন দিতেও ভুলে বসেছে। বলে কি এই দুই লোক, ইন্টারভিউ দিতে এসে চা কফি খাবে, খাতির যত্ন নিবে? নূপুরের মনে হচ্ছে ও এখানের মেহমান, আর সামনে মোটু পাতলু গরনে বসা লোক দুটো গৃহস্থ। এইটা আবার কেমন কথা? এরা কি মজা করছে? সবকিছু যেন নূপুরের উপর দিয়ে উড়ে যাচ্ছে। চোখ বুজে আদিত্যের সুডোল কাঁধে মাথা এলিয়ে রেখেছে নিরুপমা। আদিত্যের সান্নিধ্য যেন পৃথিবীর মাঝে স্বর্গ সুখ বয়ে আনে, এমনটাই অনুভব করে চঞ্চল নিরুপমা। আদিত্যের কাঁধে মাথাটা রাখলেই স্বস্তি মেলে, দুনিয়ার সকল চিন্তাভাবনা যেন গায়েব হয়ে যায়। নিরুপমার নীরবতা লক্ষ্য করে আদিত্য কিঞ্চিৎ চিন্তিত হল। নীরু, কি হয়েছে? এনি প্রবলেম? লম্বা এক শ্বাস টানল নিরুপমা। বলল, তোমার সান্নিধ্য পেলে সমস্যাগুলো সব লেজ গুটিয়ে পালায়। শব্দ করে হাসল আদিত্য। তার প্রিয়তমার আধবোচা নাক টেনে বলল, তাই? এত ভালোবাসা কোথায় লুকিয়ে রেখেছিলে বেবি? বুকের বাঁ পাশে ইশারা করে নিরুপমা জবাব দেয়, এই তো, এই বক্ষপিঞ্জিরায় সযত্নে লুকিয়ে রেখেছিলাম। আদিত্য মুচকি হাসল। এই চঞ্চল মেয়েটাকে বড্ড চোখে হরায় সে। নীরুর মাথায় আদরের হাত বুলিয়ে আদিত্য প্রশ্ন করল, তোমার ভালোবাসার ব্যাপারে আর কেউ জানত না? শুধু নূপুর জানত। আইসি। জানো, আমার না নূপুরের জন্য চিন্তা হয় খুব। কেন? কারণ আমার বোনটা অনেক সরল মনের মেয়ে, ভঙ্গুর, ভীতু প্রকৃতির। নিজের চিন্তা বাদ দিয়ে পরের চিন্তা করে। এতটুকুও সেলফিশনেস নেই ওর মাঝে। আমার এই সরল বোনটা যেন সঠিক জীবন সঙ্গী পায়, একটা ভরসার হাত আর ভালোবাসার মানুষ পায়, আমি সেই দোয়া করি। আদিত্য মনোযোগ দিয়ে শুনল, তারপর রহস্যময় হাসল। বলল, নূপুরের জীবনে এমন কেউ আসবে যে ওর প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস, হাসি কান্না, ভালোবাসা খারাপ লাগা সবটা জুড়ে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। ওর প্রত্যেকটা কদম তার গোনা থাকবে, উন্মাদের মতো ভালোবাসবে ওকে। সবকিছু না জানা অজ্ঞ নিরুপমা বলল, এইসব তো রূপকথায় হয় আদি। হেসে ফেলল আদিত্য। বাক্যে রহস্য টেনে বলল, রূপকথাও মাঝে মাঝে বাস্তবতার রূপ নেয়। শরতের হৃদয় জুড়ানো বাতাসে আকাশ জুড়ে ছুটাছুটি করছে খণ্ড খণ্ড মেঘ। গোধূলি বিকেলের আভা ছড়িয়ে আছে অসীম আকাশ জুড়ে। ক্লান্ত সূর্যের আলোকছটা এসে ছুঁয়ে যাচ্ছে নূপুরের ছোট্ট আনন। নূপুর আজ ভীষণ খুশি, ঠোঁটে লেপ্টে আছে বিজয়ী হাসি। প্রায় 1 ঘন্টা আগেই নূপুরের কাছে ফোন এসেছিল। নূপুরের একটা ছোটখাটো চাকরি হয়েছে, সেম কোম্পানিতে নিরুপমারও চাকরি হয়েছে। 2 বোন আজ ভীষণ খুশি। নূপুর তো ভেবেছিল তার দ্বারা চাকরি বাকরি কিছুই হবে না। নূপুর যখন হাল ছেড়ে দিয়েছিল তখনই এই খবর। রুমের দরজা লাগিয়ে পছন্দের গান ছেড়ে আধা ঘন্টা যাবত ইচ্ছে মতো নাচানাচি করেছে। এখন আপাতত ছাদের এক কোণ ঘেঁষে দাঁড়িয়ে বিকেলটা 2 চোখ ফুঁড়ে অবলোকন করছে। নূপুর? রুকায়া বেগমের ডাকে ধ্যান ভাঙল নূপুরের। রুকায়া বেগম এসে মেয়ের পাশাপাশি দাঁড়ালেন, খেয়াল করলেন তার মেয়ের ঠোঁটের কোণায় ঝুলে থাকা মিষ্টি হাসিটা। বাহ, এত খুশি কেন? কোনো বিশেষ ব্যাপার নাকি? অবশেষে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করলেন, কিরে, আজ এত খুশি খুশি লাগছে কেন? এমনি। এমনি? গত 1 সপ্তাহ যাবৎ মুখ লটকিয়েছিলি, কারণ জিজ্ঞাসা করেছিলাম বলেছিলি এমনি। এখন হঠাৎ খুশির কারণ জিজ্ঞাসা করলাম, তাও জবাব দিচ্ছিস এমনি। তোর হয়েছেটা কি বলতো?
নূপুর মিটিমিটি হাসছে, ডান কাঁধে রাখা বেনুনিটা নাড়াচাড়া করতে করতে জবাব দিল, কি হবে, তখন মন খারাপ লাগছিল তাই মন খারাপ করেছিলাম, এখন খুশি লাগছে তাই খুশি আছি। রুকাইয়া বেগম সন্দিহান দৃষ্টি তাক করলেন নূপুরের উপর। তার মেয়েটা আজকাল এমন উড়ু উড়ু করছে কেন? গলা ঝেড়ে পুনরায় প্রশ্ন করলেন, রাফসানের সাথে কথা হয় তোর? ও কি তোকে কিছু বলেছে? রাফসানের নামটা কর্ণগোচর হতেই নূপুরের উড়ু উড়ু মেজাজটা খিচে গেল। মুহূর্তে বিরক্তিতে কপাল কুঁচকে গেল, খ্যাক করে জবাব দিল, তোমার মুখে সারাদিন খালি ওই ব্যাটার নাম ঝুলে থাকে কেন বলো তো? ওমা, রাগ করছিস কেন? রাগ লাগছে তাই। রুকাইয়া বেগম অবিশ্বাস্য নয়নে তাকিয়ে আছেন তার মেয়ের দিকে। তার মেয়ের হয়েছেটা কি? এই রেগে আছে, এই হাসছে, এই মন খারাপ করে আছে। আজকাল তার মেয়ের অতিরিক্ত মাত্রায় মুড সুইং হচ্ছে। এর হেতুটা কি? রুকাইয়া বেগমের আকাশপাতাল ভাবনায় ভাটা পড়ল কলিং বেলের অসহ্য আওয়াজে। এমনভাবে কলিং বেল চাপছে যেন এটা কলিং বেল না, সরকারি মাল। কে এসেছে দেখার জন্য তড়িঘড়ি ঘুরে ছাদ ত্যাগ করলেন রুকাইয়া বেগম। যাওয়ার সময় নূপুরকে পই পই করে নিচে নামতে বলেছেন। ঠ্যাঁটার মতো দাঁড়িয়ে আছে নূপুর, এক চুলো নড়েনি। সে যাবে না, মায়ের কথা শুনবে না। বেশ তো খুশি ছিল, কেন তার মা এসে খুশিটুকু ঘেটে গেল? রাফসানের মস্তিষ্ক জুড়ে দাবানলে আগুন জ্বলছে। ঘামে শরীরের সাথে লেপ্টে আছে টি শার্টটা। এসির বাতাসটাও যেন বিষাক্ত লাগছে। চোখে জল জল করছে জেদ, নূপুরকে নিজের বধূরূপে পাওয়ার জেদ। কানে বারংবার বাড়ি খাচ্ছে রেজওয়ান শেখের বলা কথাটি। নূপুরের বিয়ে ঠিক হয়ে আছে রুদ্রপ্রতাপের সাথে। এখানে আমাদের আর কিছুই বলার নেই। ওকে ভুলে যাও তুমি। নিজের দোষেই ওকে হারিয়েছ। দেয়ালে সজোরে একটা ঘুষি মেরে চিবিয়ে চিবিয়ে রাফসান হিসহিস করল, কিচ্ছু হারাইনি আমি। নূপুর আমার জন্যই বধূ সাজবে, অন্য কারোর জন্য নয়। ও শুধুই আমার, আমার না হলে আর কারো না। মনে মনে একটা ছক কষতে লাগলো রাফসান। এত সহজে ও হাল ছেড়ে দেবে না। সেই কত বছর আগে থেকে পিচ্চি নূপুরকে ভালোবেসে এসেছে রাফসান। এত সহজে কিভাবে ভুলবে? তার পক্ষে নূপুরকে ভোলা অসম্ভব ব্যাপার। ঠান্ডা মাথায় নিজের চাল চাল বেশে। তার অভিসন্ধি আপাতত কাউকে বুঝতে দেবে না। যা করার নিজেই করবে, কাউকে কিচ্ছুটি বলবে না। ওয়াশরুমে ঢুকে নিজেকে ফ্রেশ করে বের হলো রাফসান। অগোছালো রুমটাকে গুছিয়ে নিল, অতপর লম্বা একটা শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করে রুম ত্যাগ করল। এলোমেলো অনুভূতি নিয়ে সোফায় বসে আছে নিরুপমা। একটু আগে বাবা, মা আর ভাইয়ের বাগবিতণ্ডায় সেও উপস্থিত ছিল। নূপুরের বাগদানের ব্যাপারে শুনছে, বাগদত্তাকে সেটাও শুনেছে। এখন সে কি খুশি হবে নাকি কষ্ট পাবে বুঝতে পারছে না। রুদ্র তো আস্ত একটা জানোয়ার, দেখতে সুদর্শন, কিন্তু তার ব্যবহার, অভ্যাস, সে তো সুইট ফেসড মনস্টার। এর থেকেও দুঃখের বিষয় হল নূপুর তো জানেই না এই বিষয়। তবে কি হবে? রুদ্র নূপুরকে ভালোবাসবে আদৌ? অন্যদিকে তার প্রাণপ্রিয় ভাইটা নূপুরকে একপাক্ষিক ভালোবাসে। এটা অবশ্য নিরুপমা আগে থেকেই জানে। এও জানে নূপুর তার ভাইকে শুধুই ভাইয়ের নজরে দেখে। মোট কথা, হাজারো চিন্তা কিলবিল করছে নিরুপমার মস্তিষ্কে। নিরুপমার চিন্তার সুতো ছেড়ে রাফসানের ডাকে, নিরু, কি রে, বসে আছিস যে? কি হয়েছে? কিছুটা প্রস্তুত হলো নিরুপমা, জবাব দিল, কই কিছু না তো। নিরুপমার পাশে বসল রাফসান। মন খারাপ? নিরুপমা নিশ্চুপ রইল, কোনো জবাব দিল না। বোনের নীরবতা দেখে রাফসান মৃদু হেসে জবাব দিল, যা হয়েছে সব ভুলে যা। এইসব লেম কথাবার্তায় মন খারাপ করার দরকার নেই। জানিস তো, কপাল বলতে কিছু একটা আছে। কার ভাগ্যের চাকা কোন দিকে মোড় নেয় বলা যায় না। সো চিল। রাফসানের কথায় নিরুপমার কপালে ভাঁজ পড়ল। এটা কেমন কথা? ভাগ্যের চাকা মোড় নিবে মানে?
ঠিক কী ইঙ্গিত করতে চাইছে রাফসান ভাইয়া? নিরুপমা কোনো প্রকার প্রশ্ন করার আগেই রাফসান উঠে দাঁড়ালো। সদর দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, মাকে বলে দিস ফিরতে একটু রাত হবে। বেশ ঘটা করে সন্ধ্যা নামল। রক্তিম বর্ণ ছড়িয়ে পড়ল সারা আকাশ জুড়ে। পাখিরা সব তাড়াহুড়া করে আপন নীড়ে ফিরে যাচ্ছে, অন্ধকার নামার আগেই তাদের ফিরতে হবে। শরতের মৃদু বাতাসটা কিছুটা জোরালো হলো। বৃষ্টি নামবে নাকি কে জানে। এই সব কিছুতে ধ্যান নেই নূপুরের। সে ছাদ থেকে এখনও নামেনি, আপাতত মনোযোগের সাথে মুঠোফোনে উপন্যাস পড়ছে। ঘণ্টাখানেক আগে নিরুপমা ফোন করে বলেছিল ও আসছে, সেই অপেক্ষায়ও আছে অবশ্য। রুকাইয়া বেগম বেশ কয়েকবারই হাঁকডাক দিয়েছেন ছাদ থেকে নামার জন্য, মেহমান এসেছে নাকি। তবে নূপুর অনড়, কে এসেছে কে গিয়েছে সেসব দেখার বিন্দুমাত্র ইচ্ছা নেই। চারপাশটা বেশ মোহনীয় লাগছে, এখানেই আজকে রাতটা কাটানো মন চাইছে। নিরুপমন আসুক, তারপর দেখা যাবে কোনোভাবে ছাদে বসে গল্প করে রাতটা কাটানো যায় কিনা। উপন্যাসের শেষ পর্বটা পড়ে মোবাইল লক করল। দারুণ অনুভূতি হচ্ছে। লম্বা একটা ফ্রেশ নিঃশ্বাস টানল। ইস, বেলি ফুলের ঘ্রাণটা এত কেন সুন্দর। ছাদের এই পাশ থেকে বাগানটা ভালোভাবেই দেখা যায়। নূপুর ফুল ভালোবাসে, তাই আফতাব চৌধুরী বেশ খরচ করে বাগান সাজিয়েছেন। বাগান দেখতে দেখতে অনমনেই নূপুর গুনগুন করে উঠল, রোজ হয় দেখা তবুও লাগে একা, মন চায় আরো কাছে যাই, ভাবনার নদী ছুটে নিরবধি, তুমি আছো হৃদয়ে তাই, ঘুম নেই চোখে থাকি রাত জেগে, আধারে তোমায় দেখতে পাই, খুব কাছাকাছি তুমি আমি আছি, তারপরও কি যেন নাই। নূপুরের কলিজা ছলাৎ করে উঠল। ঘাড়ে করো গরম নিঃশ্বাস টের পাচ্ছে। স্পষ্ট অনুভব করতে পারছে পিঠ ঘেঁষে কেউ দাঁড়িয়ে আছে। একটা কড়া ম্যানলি মাস্কি গন্ধ এসে নাকে সুরসুরি দিচ্ছে। এই পারফিউমটা নূপুরের চেনা চেনা লাগছে। কিন্তু এই ভর সন্ধ্যায় কে এলো? এলো একেবারে নূপুরের পিঠ ঘেঁষে দাঁড়ালো। ঘাড়ের গরম নিঃশ্বাসটা জোরালো হচ্ছে। নূপুর ভয় পাচ্ছে, হাত পা অসাড় হয়ে আসছে যেন। হৃৎপিণ্ড বেগতিকভাবে ধুকপুক করছে। হঠাৎ কর্ণকুহুরে প্রবেশ করল সেই চিরচেনা গমগমে কণ্ঠস্বর। এখনো কি যেন নাই টাইপের ফিল হচ্ছে, নাকি আরও কাছে আসতে হবে? নূপুরের মেরুদণ্ড বয়ে চলল শঙ্কায় ঠান্ডা স্রোত। কণ্ঠস্বরটা চিনতে পেরে কলিজা উড়ে গেল ভয়ে। শুষ্ক ঢক গিলে ধীরে ধীরে পেছন ফিরে মুখোমুখি হল রুদ্রের। ঠোঁটে বাঁকা হাসি ঝুলে আছে, তীর্যক দৃষ্টি নূপুরের উপরই নিবদ্ধ। নাক ছুঁই ছুঁই দূরত্বে গলা শুচিয়ে কাঠ। মাথাটা পেছন দিকে হেলিয়ে দূরত্ব বাড়ানোর চেষ্টা করল নূপুর। এলোমেলো দৃষ্টি গিয়ে পড়ল ছাদের দরজায়। অমনি দ্বিতীয় দফায় কলিজা মোচড়ে উঠল। দুই ঠোঁট কিঞ্চিত ফাঁক করে গোল গোল চোচে নিরুপমা দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য দৃষ্টি তাদের দিকেই নিবদ্ধ।